মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ফ্রাইডে সাসপেন্স কোনো রকম ভূত, প্রেত, পিশাচ ও ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস রাখে না। আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা গল্পটি শুরু থেকে শেষ অবধি আনন্দের সাথে উপভোগ করবেন। মানুষ নাকি ভয় পায় না, যা দেখা যায় না তা নাকি হয় না। তাহলে ডাইনি কি? ডাইনি কি কোনো কল্পনা? তা কি করে হয় সুদীপ্তদা? আজ এই সমস্ত ভুল ভাঙবে আমাদের এই কাহিনী আত্মার প্রতিশোধ। বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প ও উপন্যাস দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন ফ্রাইডে সাসপেন্স ক্লাসিক্স। আজ আপনাদের জন্য রোমহর্ষক ভয়ানক ভূতের গল্প আত্মার প্রতিশোধ দ্বিতীয় পর্ব। মেয়েটির করুণ অবস্থা দেখে মায়াও লাগছে, আবার পিজির কথা ভেবে চিন্তাও হচ্ছে দুজনের। তোমার নাম কি? আমার নাম কমলিকা, সবাই আমাকে কমলা বলেই ডাকে। কমলিকা? নামটা বাবার মুখে শোনা বলে মনে হচ্ছে। কী রে সৌম্য, কিছু ভাবছিস? ওহ কমলিকা, তোমাকে তো আমাদের পরিচয়টাই দেওয়া হয়নি। আমার নাম কৌশিক, আর ও আমার বন্ধু সৌম্য। ওর বাবা পুলিশ ইন্সপেক্টর। এইটুকুনি বলতেই কমলা সৌম্যর দিকে এমনভাবে তাকায় যা দেখে যে কোনো কারোর রক্ত জল হয়ে যেতে পারে। সৌম্য, ড্রাইভারকে ফোন করে ডাক, আমাদের হাসপাতাল যেতে হবে। কমলার অবস্থা খুব খারাপ, অনেক রক্তপাত হয়ে গেছে। কিন্তু এখানে হাসপাতাল কোথায়? ওই দেখ, ওখানে একজন বসে আছে, চল ওনাকে গিয়ে জিজ্ঞাসা করি। আর আপনি এখানে বসুন, আমরা আসছি। ও দাদা, শুনছেন? কে? আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি এখানে ঘুরতে। আপনি কি বলতে পারবেন এখানে হসপিটালটা কোথায়? এখানে হসপিটাল আছে আছে, এখান থেকে মাইল 15 হবে, পাহাড়ের নিচে। কিন্তু কি আপনাদের মধ্যে অসুস্থ? আমি তো ঠিক দেখে বুঝতে পারছি না। আমাদের জন্য না, ওই যে মেয়েটি দেখছেন বসে আছে, চুপ করে ওকেই নিয়ে যাব। মেয়ে? তাও উপর এখানে বসে? কোথায়? ওখানে তো কেউ বসে নেই, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আপনি সত্যি বলছেন? কৌশিক, আমি তোকে বলেছিলাম ভাই, যাস না যাস না। দেখ, ও মেয়ে না, ও ডাইনি। শুনলি না আমার কথা? কি আলতু ফালতু বকছিস? কে কি বললো তা নিয়ে নাচছিস কেন? তুই নিজেও তো দেখতে পারছিস, তাই না? কিন্তু লোকটা... কোনো কিন্তু না, চল আমার সাথে। যত সব পাগল ছাগল লোকজনের কথা বিশ্বাস করে, চল। মরবে মরবে, সব মরবে, কেউ পারবে না। হে ঈশ্বর! পেছন থেকে লোকটা এমনভাবে বলতে থাকলো যাতে সৌম্যর বিশ্বাস আরো মজবুত হলো। কোথায় গিয়েছিলেন আপনারা? আমি তো আর ব্যথায় থাকতে পারছি না। আমাদের গাড়ি আসছে, একটু অপেক্ষা করুন। সৌম্য, ফোন করতো ড্রাইভারকে। হ্যালো দাদা, আপনি কোথায়? এই তো পৌঁছে গেছি। আপনারা কোথায় দেখতে পাচ্ছি না তো? আপনি আর একটু ওপরে আসুন, আমাদের সাথে একটি মেয়ে আছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আপনি যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি আসুন। বলেই ফোনটা রেখে দিল সৌম্য। কৌশিক, তুই কমলার সাথে থাক, আমি নিচে গিয়ে দাদাকে নিয়ে আসছি। দাদা আমাদের খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, যা, আমি কমলার সাথেই আছি। রাতের অন্ধকারে ধীরে ধীরে কোথায় যেন মিলিয়ে গেল সৌম্য। আচ্ছা, আপনারা কি করেন? আমরা ব্যাঙ্গালোরে থাকি, সেখানেই চাকরি সূত্রে আমাদের দুজনের বন্ধুত্ব। কৌশিক সিগারেটের প্যাকেট থেকে সিগারেট নিয়ে কমলার দিকে এগিয়ে দিয়ে বলল, চলবে নাকি? না না, একদমই না। আচ্ছা কৌশিক, তুমি সৌম্যর সম্পর্কে কিছু জানো, বা ওর বাবার সম্পর্কে? আর সম্পর্ক? সারাদিন অফিসের কাজের চাপে জীবন ওষ্ঠাগত, তাই তো একটু হাওয়া বদল করতে আসলাম পাহাড়ে। কেন বলো তো? ওর বাবা পুলিশ ইন্সপেক্টর তো,
তাই জিজ্ঞাসা করলাম। কিরে কৌশিক, ভালোই তো গল্প করছিস কমলিকার সাথে। তুই জানিস আমাকে কত দূর যেতে হলো? বাবু, আপনারা এখানে আছেন? আমি তো অনেকক্ষণ ধরে নিচে অপেক্ষা করছিলাম। চলুন আপনারা, আমরা হোটেলে ফিরে যাই। আচ্ছা, কিন্তু এই মেয়েটিকে? ইনি কমলিকা, তোমাকে বলছিলাম না হাসপাতালে যাকে নিয়ে যাওয়ার কথা, ইনি সে। আচ্ছা চলুন আপনারা, বড় দেরি হয়ে যাচ্ছে। কমলিকা ম্যাডাম, আপনি হাঁটতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু সুস্থ আছি এখন, চলুন। ড্রাইভারের সাথে সৌম্য যাচ্ছে, পেছনে কৌশিক ও কমলিকা। কৌশিকের যেন কেমন একটা ভালো লাগা জন্মে গেছে কমলিকার ওপর। কেমন যেন মায়া মমতার সাথে তার দিকে দৃষ্টিপাত করছে। গাড়িতে বসে তারা হাসপাতালের পথে যাত্রা শুরু করলো। গাড়ি চলাকালীন কমলিকা যেন কেমন একটু ধুম মেরে গেছে বলে মনে হলো সৌম্যর। কমলিকা, তুমি এত শান্ত হয়ে কি বিড়বিড় করে বলছো? এইটুকুনি বলতেই কমলা আবারও সেই চাহনি দিয়ে সৌম্যর দিকে তাকায়। ঠিক তখনই তোমার মাথা ঠিক আছে তো নাকি? নেশা মশা গাড়ি চালাচ্ছে, সামনে দিয়ে চলতে পারো না? গাড়িতে অসুস্থ মেয়ে রয়েছে। বাবু, আমি ঠিক করে চালাচ্ছিলাম। আসলেই সৌম্য দাদাবাবু কেন বললো, আমি ঠিক গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গেল হঠাৎ করে। আমার কোনো দোষ নেই বাবু। এখনো এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু কমলিকা এখনো মনে মনেই সেইভাবেই বিড়বিড় করে চলেছে। সৌম্য অবাকভাবে গাড়ির রেওয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে রয়েছে। কমলাও রাগান্বিত লাল চোখে সরাসরি তাকিয়ে রয়েছে সৌম্যর দিকে। কৌশিক, আমার না ঠিক এই পরিবেশটা ভালো লাগছে না। সারাদিন অনেক খাটাখাটনি গেছে, মাথা খাস না তো আমার। চল চল, রাত্রি চল হসপিটালের দিকে। না, কোনো প্রয়োজন নেই হসপিটাল যাওয়ার, আমাকে হোটেলে নিয়ে চলুন। কিন্তু তুমি তো অসুস্থ। আমি অসুস্থ? কে বলল? আমি একদম সুস্থ আছি। ঠিক আছে ড্রাইভার, তুমি হোটেলের দিকে নিয়ে চলো। বাকি অংশ বিরতির পর। এখনও অবধি যারা আমাদের গল্পটি শুনছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি সুন্দর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমাদের এই গল্পটি। আপনাদের কমেন্ট আমাকে নতুন গল্প বানাতে ও ভুল ভ্রান্তিগুলো সংশোধন করতে সাহায্য করবে। তো চলুন আর বেশি দেরি না করে সরাসরি গল্পের পরবর্তী অংশটি শোনাই। হোটেলে ঢুকেই ম্যানেজার বলল, আপনাদের এত দেরি হলো কেন ফিরতে? আর আপনাদের সাথে উনি কে? আর বলবেন না দাদা, আমরা পাহাড় থেকে ফিরছি, ঠিক তখনই পাহাড়ের নিচ থেকে মৃদু কণ্ঠে আর্তনাদ ভেসে আসে। কৌশিক তাদের সাথে ঘটা সমস্ত কথা ম্যানেজারকে বলল। সব শুনে ম্যানেজার একটু ভেবে বলল, ঠিক আছে, তুমি থাকতে পারো, কিন্তু কৌশিক, তোমাদের দুজনের যে ডাবল বেডরুম, এতে কোনো প্রবলেম হবে না তো? সৌম্য একবার কমলিকার দিকে দৃষ্টিপাত করে বলল, ও কোনো সমস্যা হবে না, দুদিনেরই তো ব্যাপার, ও ঠিক ম্যানেজ করে নেওয়া যাবে। ঠিক আছে, সাবধানে ধরে নিয়ে যাও মেয়েটিকে। কি অবস্থা মেয়েটির! ও হ্যাঁ, বলতেই ভুলে গেছিলাম, আপনাদের কাছে মহিলাদের জন্য কোনো ড্রেস আছে? দাঁড়ান, দেখছি। রোহিত, সৈকত, রোহিতকে একটু ডেকে দে তো। আচ্ছা, আপনারা রুমে গিয়ে ফ্রেশ হন, আমি স্টাফদের দিয়ে আপনাদের রুমে জামা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো সবাই। পেছন থেকে আস্তে আস্তে কথা ভেসে আসছে, রোহিত, তুই কোথায় ছিলিস? এই তো এখানেই ছিলাম। আচ্ছা, আমাদের কাছে কি কোনো মেয়েদের ড্রেস আছে? দাঁড়াও, দেখছি। উফ, বাঁচলাম, শান্তি শান্তি। আজ কি আমাদের ওপর দিয়ে কম দখল গেছে? বলতেই যেই না কমলিকার দিকে চোখ পড়ল, তৎক্ষণাৎ মনের শান্তি কোথায় যেন কর্পূরের মতো মিলিয়ে গেল সৌম্যর। যা সৌম্য, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বস। কমলিকা, তুমিও একটু অপেক্ষা করো,
ড্রেস আসতে তুমিও যেও। ঠিক আছে, কোনো ব্যাপার না। আপনারা আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আপনাদের আমি এমন হাল করব আপনারা ভাবতেও পারছেন না। কমলিকা, তুমি কি কিছু বললে? কেন, শুনতে পাওনি? কৌশিক কিছু বুঝে উঠবার আগেই। যা কৌশিক, বাথরুম ফাঁকা হয়ে গেছে, ফ্রেশ হয়ে আয়। যাচ্ছি। সারা শরীরটা যেন কেমন ম্যাচ ম্যাচ করছে, একটু স্নান করতে পারলে ভালো হতো। এই নিন আপনাদের কাপড়। আচ্ছা, এই যুবতী মেয়েটি কি আপনাদের ঘরে? ওর নাম কমলিকা। ওকে আমরা পাহাড়ে পেয়েছি। ও এক বড় গল্প, তোমার পরে একবার শোনাবো। শুনেই রোহিত চলে গেল। কমলিকা, এই যে তোমার জামা কাপড় রাখলাম, কৌশিক বেরোলে ফ্রেশ হয়ে নিও। রেখে দে ওখানে। কমলিকার মুখে তুই তুকারি শুনে সৌম্য মনে মনে ভাবল, কমলিকার এমন অবস্থার পেছনে কি আমি লাই? তা কি করে হয়? আমি তো কখনোই দেখিনি একে। কিরে সৌম্য, এত কিছুর মধ্যে ভুলেই গিয়েছি, রাতের খাবার কি হবে? এই যা, মাথাতেই নেই। ঠিক আছে, বেশি চিন্তা করিস না, দেখি কি করা যায়। ও, এই তো ড্রেস চলে এসেছে। যাও কমলিকা, ড্রেস চেঞ্জ করে স্নান করে বসো, তোমার শাড়ির যা অবস্থা। কমলিকা ড্রেস নিয়ে চলে গেল। কৌশিক ও সৌম্য রাতে কি খাবে তা নিয়ে আলোচনা করছে। তাহলে এই মেনুই থাক, ফোন করে রুমে ডেকে নি। রুমে থাকা টেলিফোনে ফোন করতে যাবে, ঠিক তখনই কমলিকা বাথরুম থেকে বের হলো। তা দেখে কৌশিক ও সৌমের চোখ ছানা বড়া হয়ে গেল। কমলিকার শরীর যে এত সুন্দর তা তারা ভাবতেও পারেনি। তার দেহের খাজ ও বড় বড় ভেজা চুল ও এত ফর্সা, কখনো সে রূপসী পরী ছিল হয়তো। এমন সময় কৌশিকের ফোনে ফোন আসলো। এমন সময় বাবা ফোন করছে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। বাবা কৌশিক, বলছি শুনতে পাচ্ছিস? তোর তোর মার স্ট্রোক করেছে। হ্যাঁ, কীভাবে, কখন? ডাক্তার বলেছে তোর মার ব্রেন স্ট্রোক করেছে। তোর মা আর বেশি দিন নেই বাবা, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি আজ রাতেই ফিরেছি, আমি যত তাড়াতাড়ি পারছি আমি চলে আসবো। সোমো, মায়ের ব্রেন স্ট্রোক হয়েছে, ডাক্তার বাঁচার আশা নেই বলে দিয়েছে, আমাকে ইমিডিয়েট দিল্লি যেতে হবে। কমলিকা, তুমি চিন্তা করো না, সৌম্য আছে, তোমার যা যা লাগবে তুমি ওকে বলো। কিন্তু অফিস? ও আমি পরে বসকে বলে দেবো, চিন্তা করিস না। কৌশিক কোনো রকমে হন্তদন্ত হয়ে ব্যাগ প্যাক করে বেরিয়ে যাবে, ঠিক তখনই। তাহলে চল কৌশিক, একসাথেই ব্যাঙ্গালোর চলে যাই। আমি এখানে একা থেকে কি করব? তাহলে দেরি করিস না, চল চল এখনই বেরোবো। 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু প্যাক করে সবাই তৈরি হয়ে নেয়। হোটেলের ম্যানেজারের কাছে পৌঁছে তারা বলে, আরে আরে, কোথায় যাচ্ছেন ব্যাগপত্র নিয়ে? এখনো তো আপনাদের 2 দিন আছে চেক আউট করতে। কৌশিক সব কিছু তাকে শুরুর থেকে বলল। দাদা, একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন? এই রাতে তো আর লোকাল কার পাবো না। আরে কোনো চিন্তা করবেন না, এত রাতে তো কোনো লোকাল কার পাবেন না। আমাদের সৈকত আছে, ও আপনাদের পৌঁছে দিয়ে আসবে। দাদা, ব্যাগগুলো দেন আর চলুন আমার সাথে। বলেই হন হন করে চলতে লাগলো সবাই। দাদা, এখান থেকে ব্যাঙ্গালোর কত সময় লাগবে? এই ধরুন 1-2 ঘন্টা মোটামুটি। আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল সৈকত। বেচারা কমলিকা এত অসুস্থ, তাও দেখো ওর উপর দিয়ে কত ধকল যাচ্ছে। উফ, রাতের খাবারটা ভেস্তে গেল। হতভাগা, তুই কেমন বন্ধু রে? হ্যাঁ, আমার এরকম অবস্থা আর তার মধ্যে তুই খাওয়ার কথা বলছিস? এইসব শুনে সৌম্য একটু থম মেরে গেল। কমলিকা, তুমি কিছু খাবে? শালা কৌশিকের বাচ্চা, আমি জিজ্ঞাসা করলাম আমাকে ধমক দিচ্ছে, আর নিজে কমলিকাকে সেদে জিজ্ঞাসা করছে। সৈকত, তুমি যত তাড়াতাড়ি পারো গাড়ি ভাগাও, আজ রাতে দিল্লি যাওয়ার ট্রেন ধরবো।
সোমো তুই একটা কাজ কর, পবনকে ফোন করে বল ব্যাঙ্গালোর থেকে দিল্লি একটা ট্রেনের টিকিট বুক করে দিতে। হ্যাঁ দাঁড়া করছি। হ্যালো পবন। হ্যাঁ বল। বলছি তো খুব এমার্জেন্সিতে পড়েছি ভাই, তুই কি আমার একটা ব্যাঙ্গালোর টু দিল্লির টিকিট কেটে দিতে পারবি? হয়ে যাবে। ঠিক আছে। সোমো দেখ তো ঘড়িতে কটা বাজে? এই তো রাত প্রায় 1:45। বিগত 1 ঘন্টা 40 মিনিট পর থামলো আমাদের গাড়িটি পিজির সামনে। পুরো পিজি ঘুটঘুটে অন্ধকার, কোনো আলো নেই। এ কি হলো এটা? আজ পুরো পিজি বন্ধ কেন? কই না তো, ওই তো দরজাটা খোলা, বেদনা রয়েছে মনে হচ্ছে। সৌম্য দরজাটা টেনে খুলল। কৌশিক গাড়ির ভাড়া মিটিয়ে সব ব্যাগপত্র নামিয়ে গাড়িটি ছেড়ে দিল। সৌম্য রুমের দরজা খুলতেই কৌশিক বলল, আমি আর বসবো না ভাই, এক্ষুনি বেরিয়ে যাব। বলতেই মনে পড়ল কৌশিকের, ইস এইসব চাপে পড়ে মাথাটা কেমন যেন গোলমালে হয়ে যাচ্ছে রে। কেন, কি হয়েছে? এত রাতে যে গাড়িটা ছেড়ে দিলাম রে ভাই, এখন স্টেশনে যাবো কি করে? আরে চিন্তা করিস না, আমার কাছে সৈকতের নাম্বার আছে, আমি এক্ষুনি ফোন করছি। কত দূরই বা যাবে এইটুকু সময়? হ্যাঁ ভাই ঠিক বলেছিস রে, একটা কল কর তো। ঠিক আছে করছি, দাঁড়া। হ্যালো সৈকত। হ্যাঁ বলো। তুমি আরেকবার পিজিতে আসতে পারবে? কেন, কি হলো আবার? আরে এত রাতে তো আর কোনো গাড়ি পাবো না স্টেশনে যাওয়ার, তুমি যদি আরেকবার দিয়ে আসতে আমাদের। এত রাত্রে আবার যেতে হবে? ঠিক আছে, কিন্তু ডাবল ভাড়া দিতে হবে। কৌশিক পাশ থেকে বলে উঠল, কোনো সমস্যা নেই সোমো, বলে দে আজকে আসতে। ঠিক আছে। আর সৈকত ভাই, তোমার টাকার কোনো চিন্তা করতে হবে না, তুমি চলে আসো, টাকা তুমি পেয়ে যাবে। 15 মিনিটের মধ্যে পিজির সামনে সৈকত গাড়ি নিয়ে আসলো। তারপর কৌশিক দিল্লির পথে যাত্রা শুরু করলো। গল্পের পরবর্তী অংশটি শুনতে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলকে, আর বেল আইকন ক্লিক করতে হবে, আর সাথে পাশেও থাকতে হবে, যাতে আমাদের গল্প আপনাদের কাছে খুব সহজে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরের পর্বে আপনাদের সাথে ঠিক এই সময়। ধন্যবাদ। আজকের গল্পের সূত্রধার আমি সুদীপ্ত, গল্পের প্রধান ও কৌশিকের ভূমিকায় আমি, সৌম্যের চরিত্রে সৌম্য বিশ্বাস, গল্পে পবন, সৈকত এবং ম্যানেজার পোস্টে সৌম্য বিশ্বাস, গল্পের মেয়েদের ভূমিকায় সুকন্যা, আবহ গ্রাফিক ডিজাইনে আমি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমাদের সাথে ছিল সৌম্য। আপনারা কিন্তু ভালোবাসা দিয়ে শুনছেন না আমাদের বলা গল্পটিকে। আমরা অনুগ্রহ করব আপনাদের কাছে, যেমন আপনারা অন্যান্য চ্যানেলকে গুরুত্ব দিয়ে শোনেন, ঠিক তেমনই একটু সময় করে আমাদের চ্যানেলটাও গল্পগুলো একটু সময় দিয়ে শোনেন। ধন্যবাদ।